আজকে একটি বিষয় আমি আলোচনা করব টেক্সটেরই, যেটা দৃশ্যকাব্যের মধ্যে রয়েছে দুর্বাসস অভিশাপ। খুবই সহজ একটি নাট্যাংশ, যেটি অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে এবং এটা কালিদাসের লেখা। এবং এখান থেকেই কিন্তু তোমাদের 5টা এমসিকিউ থাকবে তৃতীয় সেমিস্টারের জন্য। তো এটা একটু আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করে দেব, কিন্তু টেক্সটটা আমি পরের ক্লাসে শুরু করব। এবং এর সঙ্গে তোমরা বলবে যে ব্যাকরণ অংশ শুরু করব না এইটা ধরেই এগোবো, তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। তো এই যে দুর্বাসস অভিশাপ আছে, এটা মহাকবি কালিদাসের লেখা এবং এটা একটা দৃশ্যকাব্য বা নাট্যাংশ। কালিদাসের লেখা যে সাহিত্য কৃতিগুলো আমরা পাই, তার মধ্যে 3টা নাট্যাংশ রয়েছে, নাটক রয়েছে, যেমন মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। তো এই অভিজ্ঞান শকুন্তলম এর 7টি অঙ্ক রয়েছে। 7টি অঙ্কের মধ্যে চতুর্থ অঙ্কের বিষ্কম্ভক অংশে কিন্তু আমাদের দুর্বাসস অভিশাপ বা দুর্বাসার অভিশাপ বাংলায় এটা আমরা পাই। তো এখানে দুর্বাসার অভিশাপ বা দুর্বাসস অভিশাপ আলোচনা করার পূর্বে এর যে মূল পূর্বাংশ সেটা আমাদের জানা একটু প্রয়োজন আছে। যেমন এখানে যে অঙ্কগুলো ভাগ রয়েছে, 7টা অঙ্ক রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম নাটকে 7টি অঙ্ক রয়েছে। তো এখানে আমরা এর আগেও 3টা অঙ্ক আছে, সেই 3টা অঙ্কের সংক্ষিপ্ত বিষয়টা কিন্তু আমি একটু বলবো। যেমন প্রথম যে অঙ্কটা সেটা আমরা পাই হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত এবং তার বিদূষক এবং অন্যান্য পরিচারকদের নিয়ে তিনি মৃগয়ায় বেরিয়েছিলেন। তো সেই মৃগয়ায় বেরিয়ে তিনি এক গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে যান, আর তার পেছনে তিনি ফেলে আসেন তার বিদূষক সহ অন্যান্য সঙ্গী সাথীদের। তো এটা যেটা বলছি, এটা কিন্তু প্রথম অঙ্কের কিন্তু অংশ। তারপরে তিনি কি করেন, তিনি সেই মৃগের অন্বেষণে একদম গভীর জঙ্গলে ঢুকে যান আর তপবনের সন্নিকটে চলে আসেন। সেখানে তিনি যখন অর্থাৎ দুষ্যন্ত হরিণকে তীর দিয়ে শিকার করতে যাচ্ছেন, তখন কিন্তু বৈখানস বা সেখানকার ঋষিকুমার রাজাকে বাধা দেন এবং আশ্রমের মৃগকে হত্যা করা থেকে বিরত করান। কারণ এটা তপবন, এখানে কোনো প্রাণী হত্যা করা হয় না। যখনই রাজা জানতে পারেন এটা তপবন, তখন তার ইচ্ছা প্রকাশ হয় মহর্ষি কর্ণের সঙ্গে দেখা করার। কিন্তু বৈখানস এটাও জানান যে মহর্ষি কর্ণ তিনি কিন্তু সোমতীর্থে গেছেন এবং তিনি যেহেতু আশ্রমের সন্নিকটে এসেছেন, তাই আতিথ্য গ্রহণ করতে অবশ্যই যেন না বলেন, অর্থাৎ আতিথ্য গ্রহণ করে যেন যান। তাই রাজা নিজের রাজ পোশাক আশাক তীর ধনুক রথে রেখে তিনি কিন্তু প্রবেশ করেন তপবনে। এবং তপবনে প্রবেশ করেই তিনি প্রথমেই কিন্তু দেখতে পান 3জন সমবয়স্ক, অর্থাৎ অনস্যা, প্রিয়ংবদা এবং শকুন্তলাকে। তার মধ্যে শকুন্তলাকে রাজার খুবই ভালো লাগে এবং তার সঙ্গে তিনি প্রণয়ে লিপ্ত হতে চান। তো এই হচ্ছে প্রথম অঙ্ক। এটা কিন্তু চলছে প্রথম অঙ্ক। প্রথম অঙ্কের শেষের দিকটায় আমরা আছি। এই শেষের দিকে দেখা যাবে যে একটা মত্ত হাতি চারদিকে সবাইকে আক্রমণ করছে, বিব্রত করছে। তাই তাকে আটকানোর জন্য শোরগোল পড়ে গেছে এবং রাজাকে সেই কার্যে কিন্তু যেতে হয়। এই প্রথম অঙ্কের মধ্যে কিন্তু অনেকগুলো শ্লোক, যে মূল যে নাটক অভিজ্ঞান শকুন্তলম, তাতে কিন্তু অনেক শ্লোক আছে। আমি সেগুলো ছেড়ে যাচ্ছি, আমি জাস্ট তোমাদের মূল বিষয়টা বলছি। প্রথম অঙ্কে কিন্তু ঠিকমতো কথাবার্তা বা আলাপ হবে না শকুন্তলার সঙ্গে বা অনস্যা প্রিয়ংবদার সঙ্গে। এরপরে দ্বিতীয় অঙ্ক যখন আমরা দেখব, দ্বিতীয় অঙ্কের শুরুতে আমরা দেখব যে রাজা এবং বিদূষকের সাক্ষাৎ। রাজা বিদূষককে সমস্ত বৃত্তান্ত বলবেন, যে কী কী ঘটনা ঘটেছে, তিনি কি দেখলেন, শকুন্তলার কথা তিনি বলবেন। এবং সেখানে আমরা দেখতে পাই যে উনার হস্তিনাপুর থেকে রাজমাতা বার্তা পাঠিয়েছেন রাজাকে এক্ষুনি
পুত্রপিণ্ড ব্রত পালনের জন্য যেতে হবে রাজ্যে। কিন্তু কৌশলে এখানে রাজা বিদূষককে পাঠালেন এবং রাজা থেকে গেলেন সেখানেই, অর্থাৎ জঙ্গলে বা বনে বা সেই তপবনে। তারপরে আমরা দ্বিতীয় অঙ্কর শেষে আমরা দেখতে পাই তৃতীয় অঙ্কে আবারও আলাপ অনসূয়া প্রিয়ঙ্বদার সঙ্গে এবং শকুন্তলার সঙ্গে। এখানে আমরা দেখতে পাই রাজার যে মনের ব্যাকুলতা, অন্তরের ব্যাকুলতা শকুন্তলাকে জানানো, প্রণয় জানানো, আর শকুন্তলারও মনের ব্যাকুলতা রাজাকে জানানো। এবং শেষে আমরা দেখতে পাই যে শকুন্তলা তার সখীদের দ্বারা একটা পত্র লিখবে, যেটা রাজার কাছে প্রেরিত হবে, যেটা পদ্ম পাতায় নখের আঁচড়ে লেখা সেই পত্র, প্রেমপত্র, যেটা রাজা চাইছিলেন শকুন্তলার দিক থেকেই যেন প্রস্তাবটা আসে এবং সেই মতোই আসে। আর রাজা তাতে দুষ্যন্ত রাজিও হয়ে যান সেই প্রণয়ে, এবং গান্ধর্ব মতে কিন্তু তৃতীয় অঙ্কে বিবাহ হয়ে যায়, যেখানে গুরুজনদের কোনো আশীর্বাদকে উপেক্ষা করে। এরপরে কি হয়, সেই বিবাহের পরে রাজাকে চলে যেতে হবে তার রাজধানীতে হস্তিনাপুরে, এবং তিনি প্রমাণস্বরূপ বা কথাস্বরূপ, যেহেতু এখন তার পালিত পিতা নেই আশ্রমে, তাই তিনি নিয়ে যেতে পারছেন না, গুরুজনের সম্মতি না নিয়ে তিনি শকুন্তলাকে নিয়ে যেতে পারছেন না, তাই রাজা তার স্মৃতিচিহ্ন হিসাবে নিজের নাম লেখা একটি অঙ্গুরীয়ক বা আংটি শকুন্তলাকে দেন, দিয়ে তিনি কিন্তু চলে যান। তৃতীয় অঙ্ক শেষ হবে, এরপরেই কিন্তু চতুর্থ অঙ্কের শুরু। আর এখানেই কিন্তু বিষ্কম্ভক অংশে কিন্তু দুর্বাসার অভিশাপ বা আমাদের যে পাঠ্যাংশ দুর্বাসস অভিশাপ, এটা কিন্তু আছে। এখানে যে মূল বিষয়টা আছে এটা একটু বলে রাখি। এখানে কি আছে না, এখানে যখন রাজা চলে গেলেন তখন কিন্তু শকুন্তলা চিন্তায় মগ্ন হয়ে যাবেন এবং তিনি একাকী কুটিরে বসে আছেন, বাম গালের উপরে বাম হাত দিয়ে, আর দুই সখী অনসূয়া প্রিয়ঙ্বদা তারা উদ্যানে সন্নিকটে সেখানে কিন্তু ফুল তুলছেন। সেই সময় ক্রুদ্ধ ঋষি দুর্বাসা উপস্থিত হন কুটিরে এবং তিনি নিজেই ঘোষণা করেন যে তার উপস্থিতি বার্তা এবং ভিক্ষাম দেহি এই কথা তিনি বলেন। কিন্তু চিন্তায় মগ্ন শকুন্তলা দুর্বাসার এই বাণী শুনতে পান না এবং তাকে অবজ্ঞা করা অপরাধে দুর্বাসা তাকে অভিশাপ দেন। সংস্কৃতে এখানে একটা শ্লোক আছে, অতিথি পরিভাবিনী বিচিন্তয়ন্তী যমনন্য মনসা তপোধনং বেৎসি ন মাম উপস্থিতিম স্মৃষ্যতি ন তাং বুধিষ্যতি অপি। তো এরকম একটা শ্লোক আছে, শেষের দিকটা আমার একটু ভুল হলো, আমার মনে পড়ছে না ঠিক লাস্ট লাইনটা। তো যাই হোক, এরকম ধরনের একটা শ্লোক আছে যার মূল কথা হচ্ছে, তুই যার কথা অবজ্ঞা করতে করতে আমাকে বা আমার মতো ঋষিকে অবজ্ঞা করলি, যার কথা মনে করতে করতে, পাগলকে যেরকম মনে করালে পূর্বের কথা মনে করতে পারে না প্রমত্ত ব্যক্তিকে, ঠিক সেই রকম তোকে সে ভুলে যাবে। তো এই অভিশাপ দেওয়ার পরে সন্নিকটে অনসূয়া প্রিয়ঙ্বদার কানেও যায় এবং তারা শুনতে পায় এবং দুর্বাসার পায়ে পড়ে যায় তারা এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে শকুন্তলা এরকম মানসিক অবস্থায় রয়েছে এবং সে খুবই অবলা, সে সব বিষয় জানে না, তাই তাকে ক্ষমা করুন নিজের কন্যা ভেবে। কিছুটা রাগ বা ক্রোধ শান্ত হলেও দুর্বাসা কিন্তু তার যে অভিশাপ ফিরিয়ে নেন না এবং তিনি বলেন এই অভিশাপ ফেরানো যাবে না, কিন্তু যে ভুলে যাবে তাকে কোনো যদি স্মারক চিহ্ন দেখানো যায় তাহলে সে মনে করতে পারে। তো এটাই হচ্ছে তোমাদের দুর্বাসস অভিশাপের মূল পাঠ্যাংশ, এটাই তোমাদের রয়েছে, এটাই তোমাদের পড়তে হবে। তো এটা আমি শুরু করব টেক্সট, এর পরের ক্লাসে আমি তোমাদেরকে শুরু করব টেক্সট ধরে ধরে আমি তোমাদেরকে বলবো। তো এই আলোচনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি এই বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই জানাবে। আমি সিলেবাসও বললাম এবং একটা টপিক শুরু করলাম, এবারে এর সঙ্গে যদি গ্রামার শুরু করব, প্রত্যয় শুরু করব, না কারক শুরু করব, না সমাস শুরু করব, এটাও তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তোমরা জানালে তবেই আমি সেই মতো এগোবো। তো এই পর্যন্ত।